হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড ক্লাস। আমরা লাস্ট ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচারের যে ফান্ডামেন্টাল আলোচনাগুলো আমরা করেছি, ইন্ট্রোডাকশান, সেখানে ডাল্টনস ল বা ডাল্টনস পস্টুলেটস সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। আর তারপর কিছু ফান্ডামেন্টাল পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটনস, নিউট্রনস, এগুলো নিয়ে ডিসকাস করেছি। তাদের চার্জ, মাস, সিম্বল, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাদের ডিসকভারি, কোন কোন বিজ্ঞানী তাদেরকে ডিসকভার করেছে, সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষে আমরা ওই অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমের মডেল নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম। তার প্রথম মডেল হিসেবে থমসন মডেলটা একটু ডিসকাস করেছিলাম। সেখানে আমরা থমসন মডেল অনুযায়ী জানতে পেরেছি যে অ্যাটমের যে মডেলটা সেটা হচ্ছে একটা তরমুজের মতো, বা প্লাম পুডিং মডেল যেটাকে বলা হয়েছিল। যে সেখানে তরমুজের মতো একটা স্ট্রাকচার হয়, যেখানে ইলেকট্রনগুলো ওই তরমুজের যে বীজগুলো হয় সেরকম, আর বাকি অংশটা যে শাঁসালো যে অংশটা সেটা প্রোটনের চার্জ, এটাকে দেখানো হয়েছিল। সেখান থেকে আমরা একটা জিনিস বুঝেছিলাম যে অ্যাকর্ডিং টু থমসন মডেল, যে ইলেকট্রনগুলো হচ্ছে স্ট্যাটিক, মানে ইলেকট্রনগুলো ওখানে যেরকমভাবে থাকে একটা জায়গায়, সে মানে সারা জীবন সেখানেই থাকবে, সে কখনো মানে নড়াচড়া করবে না, বা ডায়নামিক নয়, সোজা কথা, মানে স্ট্যাটিক। এবং প্রোটনগুলো স্ট্যাটিক। এটা আমরা থমসন মডেল থেকে জানতে পেরেছি। কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারি যে ওই ইলেকট্রনগুলো না একটা জায়গায় স্থির নয়। ইলেকট্রনগুলো কিন্তু সবসময় রিভলভ করছে। এবার নিউক্লিয়াসের একটা কনসেপ্ট আমরা জানতে পারবো এরপরে, সেখানে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে। এই ব্যাপারগুলো যে পরবর্তীকালে আমরা জানতে পেরেছি। কিন্তু তখন যখন থমসন মডেলটা দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে ইলেকট্রন হচ্ছে স্ট্যাটিক, কিন্তু বাস্তবে স্ট্যাটিক নয়, ইলেকট্রন ডায়নামিক। তারপর এটা হচ্ছে একটা মেন ড্রব্যাক অফ ওই থমসন মডেল। থমসন মডেলে যদি ড্রব্যাক বলা হয়, তাহলে এটা যে প্রধান ড্রব্যাক সেটা হচ্ছে ইলেকট্রন কিন্তু এক জায়গায় স্থির নয়। কিন্তু থমসন মডেল অনুযায়ী, প্লাম পুডিং মডেল অনুযায়ী ইলেকট্রনটা কিন্তু স্থির। তাহলে এটা একটা মেন ড্রব্যাক। তো এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই থমসন মডেল অনুযায়ী পজিটিভ চার্জটা হচ্ছে পুরো অ্যাটমের সমস্ত জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তাহলে এই যে ইকুয়ালি পজিটিভ চার্জটা ডিস্ট্রিবিউটেড হোল অ্যাটম জুড়ে, এইটাও না পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে। মানে এটা পুরোপুরি সত্যি হয়নি যে ইলেকট্রনগুলো এবং প্রোটনগুলো যে সারা অ্যাটম জুড়ে হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড, তাদের সমস্ত জায়গায় ডেনসিটি সমান, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্যি না। পরবর্তীকালে দেখা গেছে যে নিউক্লিয়াসের বলে একটা কনসেপ্ট আমরা জানতে পারবো পরে, যে সমস্ত পজিটিভ চার্জগুলো অ্যাটমের কেন্দ্রে অবস্থিত, সে পুরো অ্যাটম জুড়ে ডিস্ট্রিবিউটেড নয়। তাহলে এই যে একটা জায়গায় কেন্দ্রীভূত, তার মানে একটা নিউক্লিয়াস বলে একটা শব্দ বা একটা স্পিসিসের নাম আমরা এরপরে জানবো, যেখানে নাকি সমস্ত প্রোটনগুলো কেন্দ্রীভূত হয়ে রয়েছে, বা সমস্ত পজিটিভ চার্জগুলো সেখানেই আছে। তাহলে এই যে নিউক্লিয়াসের যে কনসেপ্ট, বা একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে থাকা সমস্ত পজিটিভ চার্জ, এরকম কোনো ধারণা আমরা ওই থমসন মডেল থেকে পাইনি। আমরা মডেলের ছবিটাও এঁকেছিলাম আগের দিন, সেটা কিন্তু পাইনি। তাহলে দুটো ড্রব্যাক আমরা এখান থেকে পাচ্ছি। একটা হচ্ছে যে কি না, ইলেকট্রনগুলো স্থির বলেছেন উনি, কিন্তু বাস্তবে ইলেকট্রনগুলো স্থির নয়। আর সমস্ত পজিটিভ চার্জগুলো যেগুলো, সেগুলো হচ্ছে পুরো অ্যাটম জুড়ে ডিস্ট্রিবিউটেড, হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড, মানে সব জায়গায় সমানভাবে, মানে সমবন্টন যেটাকে বলা হয়, সেরকম একটা পরিস্থিতি। কিন্তু বাস্তবে মানে প্রোটনগুলো কিন্তু অ্যাটমের একদম কেন্দ্রে একটা জায়গায় কেন্দ্রীভূত। তাহলে এই যে দুটো ড্রব্যাক আমরা পেলাম, এই ড্রব্যাক থেকেই আমরা সিদ্ধান্তে আসতে পারি যে থমসন মডেল যেটা, সেটা হচ্ছে ফেল্ড। তার মানে থমসন মডেলের ওইটার কোনো বাস্তব কোনো ইয়ে নেই, মানে ভিত্তি নেই। তো যখনই এরকম একটা কিছু হলো, সেটা পরবর্তীকালে এটা ভুল প্রমাণিত হয়ে যাওয়ার, এমনি এমনি তো ভুল প্রমাণিত হয়ে যায়নি, মানে এটা পরবর্তীকালে রিসার্চের মাধ্যমেই ওই ভুল প্রমাণিত হয়েছে যে থমসন মডেলটা ঠিক নয়। তো কীভাবে ভুল প্রমাণিত হয়েছে? তো এর পরবর্তীকালে যখন থমসন মডেলের দেওয়ার অনেক পরে বিজ্ঞানী রাদারফোর্ড বলে একজন সায়েন্টিস্ট, তিনি না মানে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তার উপর কাজ করেন, মানে রেডিও অ্যাক্টিভিটির উপর করেছিলেন আর কি। তো তিনি ওই তেজস্ক্রিয়তার উপরেই কাজ করছিলেন। মানে তিনি এই অ্যাটমের মডেল মানে যে দেওয়া বা এই যে ব্যাপারগুলো, তিনি কিন্তু মাথা ব্যথা ছিল না তার। তিনি করছিলেন হচ্ছে তেজস্ক্রিয়তার উপর কাজ। তেজস্ক্রিয়তার উপর কী কাজ করছিলেন? তিনি অ্যাকচুয়ালি ওই তেজস্ক্রিয় পদার্থ, আমরা জানি যে তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে না তেজস্ক্রিয় বিকিরণ হয়, মানে রেডিও অ্যাক্টিভ এমিশন যেটাকে বলা হয়। সেখানে বিভিন্ন কণা এবং বিভিন্ন রশ্মি সেগুলো নির্গত হয়, যেগুলো কণাগুলোর মধ্যে আলফা, বিটা, তারপরে পজিট্রন,
হ্যাঁ, এইগুলো নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এই যেমন ছোটো ছোটো ফান্ডামেন্টাল পার্টিকেলস যেগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকে সেখান থেকে সেগুলো কিন্তু নিঃসরণ হয় আর কি। এইগুলো কাদের হয় না, তেজস্ক্রিয় মৌল যারা। হ্যাঁ, তো আমরা পরবর্তীকালে তেজস্ক্রিয় চ্যাপ্টার যখন পড়বো তখন এই ব্যাপারগুলো আরও ভালো জানতে পারবো। তো এই তেজস্ক্রিয় বিকিরণ যখন হয় তখন এই বিকিরণের সঙ্গে সঙ্গে কিছু রশ্মিও বেরোয় যেগুলো কোনো মাস নেই, যেমন গামা। হ্যাঁ, এগুলো হচ্ছে রেডিয়েশন। তো এই যে কিছু পার্টিকেল, কিছু রেডিয়েশন এগুলো এমিট করে। হ্যাঁ, তো এর মধ্যে একটা পার্টিকেল যেটা খুব ভারী সেটা হচ্ছে আলফা। তো এই আলফাটা একটা হিলিয়াম পরমাণুর সমান ভারী, মানে 4 অ্যাটমিক মাস ইউনিট, মানে 4 AMU তার মাস। খুব ভারী একটা পদার্থ বা একটা পার্টিকেল। এবারে এই ভারী পার্টিকেলটা না, মানে যখন এ ট্রাভেল করে, হ্যাঁ, যখন তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরিত হয় তখন এর পথে যদি কোনো মেটালিক ফয়েল, মানে খুব পাতলা একটা মেটালিক পাথ যদি রেখে দেওয়া হয় তাহলে সে ভেদ করতেও পারে আবার নাও করতে পারে, এটা চেক করার ব্যাপার একটা। তো তখন এই রাদারফোর্ড এই বিষয়টার উপরেই কিন্তু তিনি এক্সপেরিমেন্ট করছিলেন। তিনি অ্যাকচুয়ালি দেখতে চাইছিলেন যে এই আলফা পার্টিকেল যখন কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরিত হয় তখন সে কোনো ওই পাতলা ধাতব পাতকে ভেদ করে যেতে পারে কি পারে না। হ্যাঁ, তো এইটা একটা পরীক্ষা তিনি করেছিলেন এবং সেই পরীক্ষাটার নাম হচ্ছে রাদারফোর্ডস আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তাহলে এই আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যেটা, সেটা তিনি করেছিলেন মূলত তিনি আলফা পার্টিকেলের ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ারটা চেক করার জন্য, সে প্লেটকে বা মেটালিক ফয়েলকে সে ভেদ করতে পারছে কিনা। এবার এই এক্সপেরিমেন্টটা তিনি করতে গিয়ে না অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি তিনি অ্যাটমিক মডেলের বিভিন্ন তথ্য পেয়ে গেলেন আর কি। হ্যাঁ, তো সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিসকভারি বলা হয়। এবং এই অ্যাক্সিডেন্টাল ডিসকভারি থেকেই তিনি অ্যাকচুয়ালি ওই থমসনের যে মডেলের যে লিমিটেশন বা ড্রব্যাকগুলো আমি বললাম সেগুলো তিনি আবিষ্কার করেছিলেন আর কি। হ্যাঁ, নাহলে থমসনের যে মডেল সেটা কিন্তু তাকে চ্যালেঞ্জ করা আগে পসিবল হয়নি। এই রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের পরেই প্রমাণিত হয় যে ওই ইলেকট্রনগুলো স্থির নয়, বা ওই নিউক্লিয়াস বলে একটা কনসেপ্ট আছে, নিউক্লিয়ার অ্যাটমের মাঝখানে থাকে, সমস্ত পজিটিভ চার্জ সেখানে থাকে। এই যে কনসেপ্টগুলো এগুলো কিন্তু রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকেই আমরা জানতে পারি। তো এই রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যেটা, সেটা কি সেটা আমাদের একটু আলোচনা করতে হবে এবং সেখান থেকে আমরা বেশ কিছু তথ্য যে পেয়েছি সেটা কিভাবে পেলাম সেটা আমরা দেখতে চাইছি। তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রথম আমরা শুরু করব সেটা হচ্ছে ওই থমসনের মডেল, যেটা অ্যাটমিক্স মডেল, সেটা আগের দিন আলোচনা করার পরে সেখানে কিছু ফেলিওর যে পেলাম সেটা কিভাবে আমরা সেখান থেকে আমরা মানে উত্তরণ পেতে পারি বা মডিফাই করতে পারি, সেটাকে অ্যাটমিক ট্রু যে একটা মডেল যে দেওয়ার চেষ্টা আমরা করছি সেটা কিভাবে দিতে পারি। তার মানে অ্যাকচুয়ালি আমরা আজকে প্রথম শুরুটা করব সেটা হচ্ছে ওই রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তিনি কি করেছিলেন, তিনি যেটা করেছিলেন তিনি একটা এরকম মেটালিক ফয়েল, সেটাকে তিনি নিয়েছিলেন একটা গোল্ড ফয়েল। গোল্ড ফয়েল, এবার এই গোল্ড ফয়েলটা নেওয়ার পরে তিনি একটি এখানে একটা লেড বক্স, হ্যাঁ, যেটা কিনা লেড দিয়ে তৈরি, এরকম একটা লেড বক্স তিনি নিলেন। হ্যাঁ, এবং তার মধ্যে তিনি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালকে এখানে রেখে দিলেন। রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালকে রেখে দিলেন। যখনই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালকে তিনি রেখে দিলেন এখানে, তিনি দেখতে চাইছেন যে এই যে তেজস্ক্রিয় বিকিরণটা কোন দিক দিয়ে হচ্ছে। তো স্বভাবতই দেখো এখানে যে ফাঁকা জায়গাটা আমি রেখেছি, এই ফাঁকা জায়গা দিয়েই তেজস্ক্রিয় বিকিরণটা হবে। ঠিক আছে, এই তেজস্ক্রিয় বিকিরণটা হবে এবং সে এই পথে ট্রাভেল করবে। তাহলে খেয়াল করো যে এই পথে যদি ট্রাভেল করে তাহলে সে সোজাসুজি কী করছে না, সে একটা ওই যে গোল্ড ফয়েল যেটা নেওয়া হয়েছে
এই গোল্ড ফয়েল সেখানে গিয়ে আঘাত করবে, ঠিক আছে, গোল্ড ফয়েলে আঘাত করবে। এবার দেখার বিষয় যেটা সেটা হচ্ছে এই যে বিকিরণটা হচ্ছে, আলফা বিকিরণটা যেটা হচ্ছে এই তেজস্ক্রিয় পদার্থ থেকে, সেটা আদেও এই গোল্ড ফয়েলকে, পাতলা ধাতব যে পাত সেটাকে ভেদ করে চলে যেতে পারছে কিনা, তো সেইটা দেখার বিষয়। তো তার জন্য কি করা হলো, তার জন্য এখানে একটা ফ্লোরোসেন্ট স্ক্রিন এখানে দিয়ে দেওয়া হলো, ফ্লোরোসেন্ট স্ক্রিন দিয়ে দেওয়া হলো, যেটা অনেকে ওই ফটোগ্রাফিক প্লেট যেটাকে বলা হয় সেইটা দিয়ে দেওয়া হলো। আমরা সবাই জানি যে এই ফটোগ্রাফিক প্লেটে যদি কোনো পার্টিকেল কোনো এখানে ধাক্কা দেয় তাহলে সেখানে একটা স্পট পড়বে, এটা একটা ফটোগ্রাফিক প্লেট। এবার এই ফটোগ্রাফিক প্লেটে যদি কেউ কোনো পার্টিকেল দিয়ে আঘাত করা হয় তাহলে সেখানে একটা স্পট পড়বে, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সেই রেডিও অ্যাক্টিভ পার্টিকেল যেটা এখানে দেওয়া হয়েছে, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। এইটা হচ্ছে লেড বক্স, হ্যাঁ। আচ্ছা, খুব ঠিক লেড বক্স একটা নেওয়া হয়েছে। এইবার এই যে আলফা পার্টিকেলটা যখন এখান থেকে রেডিয়েট করেছে, তখন দেখা গেল যখন এটা এই স্ক্রিন ফটোগ্রাফি প্লেটটা এখানে দিয়ে দেওয়া হলো, দেখা গেল যে এই সোজাসুজি মানে যে পথে ওই আলফা রেডিয়েশনটা আসছিল সেই পথে না একটা স্পট তৈরি হয়েছে, একটা বিরাট অংশের একটা স্পট এখানে তৈরি হয়েছে, এবং কিছু স্পট এখানে তৈরি হয়েছে, খুব সামান্য পরিমাণ কিছু স্পট এখানে তৈরি হয়েছে, আর খুব সামান্য কিছু স্পট এইরকম জায়গায় তৈরি হয়েছে, হ্যাঁ, তার গতিপথের উল্টো দিকে। হ্যাঁ, এখন এই যে বিভিন্ন স্পট তৈরি হওয়া, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে এই স্পট মানে কি, মানে এখানে কোনো একটা মেটাল এখানে গিয়ে আঘাত করেছে ফটোগ্রাফিক প্লেটে, তাই যখন একটা দাগ পড়ে গেছে। এখন সেই দাগওয়ালা যে অংশটা যেটা স্পট, সেটা অনেক বেশি অংশের স্পট পড়েছে, সেটা হচ্ছে একদম গতিপথে সোজাসুজি। এবার তার থেকে একটু হালকা দূরে তারা কিছু স্পট তৈরি করেছে, আর একদম অনেক পুরো গতিপথের উল্টো দিকে কিছু স্পট তৈরি হয়েছে, যেগুলো খুব কিন্তু মানে এই দেখতে পাচ্ছ মানে খুব অল্প পরিমাণে এখানে কিছু স্পট তৈরি করেছে। এখন এই স্পটগুলো যে তৈরি হয়েছে এটা কারণ কি, মানে এই স্পটগুলো কেন তৈরি হলো? তার মানে ওখানে কোনো পার্টিকেল গিয়ে আঘাত করেছে। এখন কোন পার্টিকেল আঘাত করবে? পার্টিকেল বলতে এখানে দেখো, এখানে আলফা রেডিয়েশন হয়েছে, মানে এটা হচ্ছে হিলিয়াম পরমাণু, হিলিয়াম 2+, হ্যাঁ, তারপর যার 4 অ্যাটমিক মাস ইউনিট তার মাস। এবার এইরকম একটা হিলিয়াম পরমাণুর যখন ওখান দিয়ে পাস হচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে সমস্ত যে সমস্ত রেডিয়েশনের বেশিরভাগ অংশ নিশ্চয়ই ওই সোজা গতিপথে গিয়ে এখানে গিয়ে আঘাত করেছে, এখানে গিয়ে আঘাত করেছে। তাহলে নিশ্চয়ই ওখানে গিয়ে আঘাত করেছে বলেই তারপরে ওখানে কি হয়েছে না, বেশি অংশের স্পট পড়েছে। আর দেখো দুই সাইডে আমি দেখাচ্ছি যে অল্প অল্প স্পট পড়েছে, সেখানে নিশ্চয়ই তার মানে কম পরিমাণ কিছু রশ্মি তারা এদিকে স্পট তৈরি করেছে, আর তারও খুব সামান্য পরিমাণ তারা পুরো উল্টো পথে টার্ন নিয়েছে। তাহলে এইখানে যে এক্সপেরিমেন্টে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আলফা রেডিয়েশনটা সে বিভিন্ন পথে বাঁক নিয়েছে, এবং কেউ কেউ বাঁক নেয়নি, তারা বেশিরভাগ অংশ কী করেছে, সোজা বেরিয়ে গেছে। তাহলে এই যে টোটাল রেডিয়েশনের না 99% দেখা যায় যে সোজা বেরিয়ে গেছে। তাহলে সোজা যদি বেরিয়ে যায় 99%, মানে অলমোস্ট অল আলফা পার্টিকেল তারা কিন্তু ফয়েলকে পুরো ভেদ করে চলে গেছে। খুব সামান্য পরিমাণ তার মধ্যে একটু সামান্য ডেভিয়েট করেছে, যেটা আমরা এই দুটো জায়গায় দেখাতে পাচ্ছি, হ্যাঁ, আর তারও খুব খুব সামান্য তারা কিন্তু এখানে পুরোপুরি তার গতিপথকে পরিবর্তন করছে। এখন এই যে তিনটে আমরা জিনিস দেখলাম, যে তিনটে এক্সপেরিমেন্টের তিনটে রেজাল্ট, একটা হচ্ছে সোজা পথে বেরিয়ে গেছে, একটা ডেভিয়েট করেছে সামান্য, আর একটা পুরোপুরি রিফ্লেক্ট করেছে বলা যেতে পারে। তাহলে এই যে তিনটে অবজারভেশন আমরা পেয়েছি। তাহলে আমরা কি কি অবজারভেশন পেলাম দেখো। অবজারভেশনস, 1 নম্বর অবজারভেশনস আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে
most of the alpha particles pass undeflected at some angle undeflected at some angle. আচ্ছা, 2 নম্বর অবজারভেশন কি পেয়েছি আমরা? if very few, খুব কম পরিমাণ, মোটামুটি কত, 1 out of 2000, 2000টার মধ্যে একটা কি করেছে না সামান্য পরিমাণ বেঁকেছে, particles deflected আর 3 নম্বর হচ্ছে very few, very negligible particles are reflected back. তার মানে এখানে এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে তিনটে অবজারভেশন আমরা এখানে পাচ্ছি। এখন এই তিনটে অবজারভেশন থেকে আমরা কি কি জানতে পারি? তিনটে অবজারভেশন থেকে যেটা জানতে পারি, মানে কনক্লুশনে যদি আমাদের আসতে হয়, তাহলে কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে যে আমরা মোস্ট অফ দি পার্টিকেল সোজা বেরিয়ে যাচ্ছে, মানেটা কি? মোস্ট অফ দি পার্টিকেল সোজা যদি আমরা ফয়েল দিয়ে বার করে দিতে পারি, তার মানে এখান থেকে কনক্লুশন এটাই যে অ্যাটমের বেশিরভাগ অংশই কি ফাঁকা, তাই না? অ্যাটমের বেশিরভাগ অংশই হচ্ছে ফাঁকা জায়গা, যার ফলে কী হচ্ছে, রেডিয়েশন সহজে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা প্রথম কনক্লুশন। তার মানে ওই সমস্ত জায়গায় পার্টিকেল নেই অ্যাটমের মধ্যে, অ্যাটমের বেশিরভাগ অংশ ফাঁকা জায়গায় রয়েছে, তার মানে ফাঁকা জায়গা দিয়ে রেডিয়েশন সহজেই বেরিয়ে যাচ্ছে। তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের প্রথম কনক্লুশন কী হবে? প্রথম কনক্লুশন হবে সেটা হচ্ছে মোস্ট part of the atom is vacant. ঠিক আছে? আচ্ছা, এটা এবার দেখো নেক্সট হচ্ছে যে কিছু রেডিয়েশন তারা সামান্য অ্যাঙ্গেলে বেঁকে গিয়েছে। এবার দেখো আলফা যেটা হচ্ছে সেটা একটা পজিটিভ চার্জ পার্টিকেল। তাহলে আলফা যদি পজিটিভ চার্জ যে আলফার যেটা দিচ্ছি এটা He2+, দেখো তাহলে এটা পজিটিভ চার্জ পার্টিকেল। এবার এই আলফা পার্টিকেলটা কিছু টার্ন নিচ্ছে, মানে এই যে সামান্য পরিমাণ টার্ন নিয়ে নিচ্ছে এদিকে। তাহলে এই যে টার্ন নিচ্ছে মানে কি? তার মানে হচ্ছে কেউ একজন ওকে বিকর্ষণ করছে বা রিপালশন করছে। এবার বলো, আলফা পার্টিকেল মানে একটা পজিটিভ চার্জ পার্টিকেলকে বিকর্ষণ করবে কারা? নিশ্চয়ই পজিটিভ চার্জই করবে। তার মানে অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ তারা কি করছে না আলফা পার্টিকেলকে বিকর্ষণ করছে। এবার ভাবো যে আলফা পার্টিকেলের তো মাস অনেক বেশি, খুব ভারী হেভি, এবার তাকে বাঁকিয়ে দিচ্ছে, তার গতিপথকে বাঁকিয়ে দিচ্ছে। একটা পজিটিভ চার্জ থাকুক, কিন্তু সামান্য পরিমাণ পজিটিভ চার্জের পক্ষে সম্ভব না যে একটা আলফা পার্টিকেলকে পুরো তার গতিপথকে পরিবর্তন করে দেবে, কারণ আলফাটা একটা ভীষণ হেভি মাসিভ পার্টিকেল। তাহলে এখন এই আলফা পার্টিকেলকে বাঁকিয়ে দিচ্ছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে যে অ্যাটমের মধ্যে এমন একটা পজিটিভ চার্জ ডেন্সিটি আছে যেটা অনেক মানে ভারী বা অনেক ডেন্স, সে কি করছে না আলফা পার্টিকেলকে বাঁকিয়ে দিচ্ছে। তার মানে আলফার থেকেও বেশি পরিমাণ মাসিভ কোনো পজিটিভ পার্টিকেল সেখানে আছে। তো এটা কি হতে পারে? পজিটিভ পার্টিকেল। প্রোটন একার পক্ষে তো আলফা পার্টিকেলকে টার্ন করে দেওয়া সম্ভব না, তার ডিফ্লেক্ট করানো সম্ভব না। তাহলে নিশ্চয়ই ওখানে প্রোটনগুলো এক জায়গায় কালেকটিভলি যখন একটা জায়গায় কেন্দ্রীভূত থাকবে,
তখন টোটাল অনেকগুলো প্রোটনের মাস যখন যোগ হয়ে অনেক ভারী একটা প্রোটনের কালেকশন তৈরি হবে, তাদের টোটাল মাসটা অনেক বেশি হবে এবং সেখান থেকে কী হবে না, তারা টোটাল পজিটিভ চার্জটাও অনেক বেশি তৈরি করবে এবং টোটাল মাসটাও অনেক বেশি তৈরি করবে, যে কিনা ইজিলি আলফা পার্টিকেলকে কী করতে পারবে, ডিফ্লেক্ট করে দিতে পারবে। তাহলে নিশ্চয়ই এরকম একটা ঘটনা আমরা তো এক্সপেরিমেন্টে দেখছি যে ডিফ্লেক্ট করেই দিয়েছে। তাহলে ডিফ্লেক্ট তখনই সম্ভব যদি সমস্ত পজিটিভ চার্জগুলো একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে। তো এখান থেকে আমরা সেকেন্ড কনক্লুশন যেটা, সেটা আমরা আসতে পারি। তাহলে সেকেন্ড কনক্লুশন কী হবে? সেকেন্ড কনক্লুশন হবে যে অ্যাটম has some positive charge in it and they are concentrated in নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস বলে একটা শব্দ আমরা পেলাম, সেখানেই নাকি সমস্ত ওই পজিটিভ চার্জগুলো নাকি কেন্দ্রীভূত হয়ে রয়েছে। এবার এই সমস্ত পজিটিভ চার্জগুলো কেন্দ্রীভূত হয়ে একটা জায়গায় রয়েছে। দেখো এই জায়গাটা এটা তো পরীক্ষালব্ধ ব্যাপার, এটা একদম সত্যি কথা। তাহলে এই যে থমসনের যে ব্যাপারটা, যে থমসন বলেছিল সমস্ত পজিটিভ চার্জগুলো নিউক্লিয়াসের পুরো মানে নিউক্লিয়াস বলছি মানে পুরো অ্যাটমের চারিদিকে ডিস্ট্রিবিউটেড, তাহলে সেটা কিন্তু পুরো অ্যাটম জুড়ে ডিস্ট্রিবিউটেড নেই, তাহলে সেইটা কিন্তু আমাদের কতটা সত্যি না। তাহলে কী হচ্ছে না, তা সেটা একটা জায়গায় কেন্দ্রীভূত। তাহলে এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে যে নিউক্লিয়াসের যে কনসেপ্ট, এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে থমসনের মডেলের যে ব্যাপারটা, যে মডেলটা, সেটা কিন্তু ঠিক নয়। অ্যাটমের পুরো অ্যাটম জুড়ে কিন্তু পজিটিভ চার্জগুলো ডিস্ট্রিবিউটেড নেই, তারা কিন্তু একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে, সেটার নাম কি, নিউক্লিয়াস। ঠিক আছে। আচ্ছা, এইবার তারপরেটা দেখো, তারপরে হচ্ছে যে আমরা এরপরে 3 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, দেখো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পরিষ্কার যেটা বলতে পারি, দেখো যে আমরা তার ওই মডেলটাকে আমরা এরকমভাবে ভাবতে পারি। দেখো যদি ধরো মনে করো নিউক্লিয়াসটা এইরকম একটা পজিটিভ চার্জটা একটা জায়গায় রয়েছে এবং চারিদিকে পুরো এই শেলটা পুরোটাই অ্যাটমের পেরিফেরি, হ্যাঁ, তাহলে দেখো যখন রেডিয়েশনগুলো যাচ্ছে বেশিরভাগ অংশই যেহেতু খালি, তাহলে সোজা বেরিয়ে যাবে, সোজা বেরিয়ে যাবে। ঠিক আছে। এখন কিছু পার্টিকেল যারা স্মল ডেভিয়েশন করেছে, তার মানে দেখো নিশ্চয়ই কিছু পার্টিকেল আছে যারা একদম এই গা ঘেঁষে যাচ্ছিল এবং তারা কি করবে, এখান থেকে রিপালশন হয়ে এদিকে বেঁকে গিয়েছে, বা যারা এদিক থেকে এরকম গা ঘেঁষে যাচ্ছিল তারা এখান থেকে রিপালশন হয়ে এদিকে বেঁকে গিয়েছে। তারপরে এই যে ডিফ্লেক্টেড যে কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি সেটা এই কারণে হচ্ছে। কিন্তু যারা একদম সরাসরি যারা হিট করবে এখানে দেখো, তারা কোন দিকে যাবে, হয় এদিকে চলে যাবে বা পুরো গতিপথ চেঞ্জ করে দেবে, তাই না? যারা সোজাসুজি এদিকে আঘাত করবে তারা কিন্তু এরকমভাবে পুরোপুরি তার গতিপথ চেঞ্জ করবে। তার মানে লাস্টের যে দুটো পার্ট যেটা ডিফ্লেকশন হয়েছে, তার মানে এটা কী কারণে ডিফ্লেকশনটা হয়েছে? এই ডিফ্লেকশন হওয়ার কারণটা হচ্ছে যে ওখানে পজিটিভ চার্জ নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা হচ্ছে বা ধাক্কা দিচ্ছে। সেখানে কিছু সাইডওয়েজ যদি কলিশন হয় তাহলে একটু সামান্য বেঁকে যাবে, আর যদি একদম হেড টু হেড কলিশন হয় তাহলে পুরোপুরি রিফ্লেক্ট ব্যাক হবে। তাহলে এই যে দুটো লাস্টের দুটো কনক্লুশন বা লাস্টের দুটো অবজারভেশন, তার কনক্লুশন এটা যে প্রমাণ করে যে অ্যাটমের মাঝখানে কি আছে না, নিউক্লিয়াসটা আছে। তাহলে এটা হচ্ছে তার অবজারভেশন। ঠিক আছে, ওকে। তাহলে এই তিনটে আমরা কনক্লুশন আমরা এখানে জানতে পারি। ঠিক আছে। তাহলে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্ট, সে রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে আমরা এইটুকু পরিষ্কার যে অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস বলে একটা জিনিস আছে, যেটা আমরা আগে জানতে পারিনি। তারপর এই যে কনসেপ্টটা এটা বা এই যে এক্সপেরিমেন্টটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্টটার থেকে আমরা নিউক্লিয়াসের একটা ধারণা পেতে পারি, এবং এটা একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে। এবার পরবর্তীতে এবার কি হয়েছে না, এই যে অ্যাটমের মাঝখানে নিউক্লিয়াসগুলো থাকে এবং অ্যাটমটা টোটাল তার মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকে,
এখন আমাদের জানতে হবে এই অ্যাটমের সাইজ আর নিউক্লিয়াসের সাইজ এদের মধ্যে কীরকম পার্থক্য, মানে অ্যাটমের সাইজের তুলনায় নিউক্লিয়াসের সাইজটা ঠিক কেমন। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা জানতে গেলে আমাদের একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেতে হবে যে ঠিক নিউক্লিয়াসটা অ্যাটমের থেকে ঠিক কতটা বড় বা কতটা ছোট, বা অ্যাটম নিউক্লিয়াসের থেকে কতটা বড়। তাহলে আমরা একটা মোটামুটি এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে রেডিয়াস অফ অ্যাটম সেটা মোটামুটি অর্ডারে হয় 10⁻⁻10 মিটার। এই অর্ডারে আমাদের রেডিয়াস অফ অ্যাটম হয় যে কোনো। কিন্তু সেই তুলনায় যদি আমরা রেডিয়াস অফ নিউক্লিয়াস বলি সেটা কত না, সেটা হচ্ছে 10⁻⁻15 মিটার। তাহলে 10⁻⁻15 মিটার এই অর্ডারে হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস। এখন স্বভাবতই যদি আমরা রেডিয়াস অফ অ্যাটম আর অফ এ আর আর অফ নিউক্লিয়াস তাদের কম্পেয়ার করি, তাহলে পরিষ্কার যেটা বুঝতে পারছি, আর অফ নিউক্লিয়াস হচ্ছে তার সঙ্গে যদি আমি 10⁵ গুণ করি তাহলে আর অফ অ্যাটম হয়। তার মানে রেডিয়াস অফ অ্যাটম রেডিয়াস অফ নিউক্লিয়াসের তুলনায় 1,00,000 গুণ বড়। তার মানে একটা নিউক্লিয়াস একটা অ্যাটমের সাইজের তুলনায়, যে কোনো অ্যাটমের তুলনায় তার নিউক্লিয়াস 1,00,000 ভাগের 1 ভাগ, মানে খুবই ক্ষুদ্র একটা ব্যাপার। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে আমরা যদি বলি যে আচ্ছা রেডিয়াসের তো এরকম একটা পাওয়া গেল, তাহলে আমরা যদি ভলিউম অফ অ্যাটম বলি, হ্যাঁ ভলিউম অফ অ্যাটম সেটা ঠিক ভলিউম অফ নিউক্লিয়াসের থেকে কতটা বেশি। তাহলে আমরা যদি রেশিও করি ভলিউম অফ অ্যাটম বাই ভলিউম অফ নিউক্লিয়াস, তাহলে পাওয়া যাবে, দেখো ভলিউম অফ অ্যাটম কত হবে, ওই 4/3 পাই আর অফ এ তার কিউব ডিভাইড বাই ভলিউম অফ নিউক্লিয়াস কত হবে 4/3 পাই আর অফ এন কিউব, এটা হবে। এখন 4/3 পাই কেটে যদি যায় তার মানে কত হবে আর এ বাই আর অফ এন, এটার কিউব। এবার আর এ বাই আর এন এটা কত, আর এ বাই আর এন এটা তো আমরা পেয়েছি, আর এ বাই আর এন এখান থেকে যদি আমি পাই তাহলে এটা হচ্ছে 10⁵ আর এ বাই আর এন, এটার কিউব, তার মানে কত হচ্ছে 10⁻15, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে 10⁻15 এই অর্ডারে আমরা পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি যেটা আমরা বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভলিউম অফ অ্যাটম is equal to 10⁻15 into volume of নিউক্লিয়াস, এইটা আমরা পাচ্ছি ক্যালকুলেশন থেকে। তাহলে এখানে ভলিউমের রেসপেক্টেও যদি তুমি দেখো তাহলে দেখো নিউক্লিয়াসের তুলনায় অ্যাটমের ভলিউম কিন্তু অনেক বেশি, তাই না। তার মানে 10⁻15 অর্ডারের ভলিউম, তাহলে আয়তন হচ্ছে নিউক্লিয়াসের তুলনায় অনেক অনেক গুণ বড়। তাহলে এটা এবার এখান থেকে একটা আমি ফর্মুলা এখানে তোমাদের লিখছি, সেটা হচ্ছে কোনো একটা রেডিয়াস বার করা, কারো কোনো একটা নিউক্লিয়াসের রেডিয়াস যদি আমি বার করতে চাই তাহলে কী করে আমরা বার করব, তার একটা ফর্মুলা তোমাদের জেনে রাখা দরকার। রেডিয়াস অফ নিউক্লিয়াস আর অফ এন যেটাকে বলছি আমি, সেই আর অফ এনটা কত দেখো খেয়াল করো, সেটা একটা ফর্মুলা হচ্ছে যে কোনো আর অফ এন সেটা হচ্ছে R0 a⁴ এই ফর্মুলাটা আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি রেডিয়াস অফ নিউক্লিয়াস, যেখানে এটা কি হোয়ার এ ইজ ইকুয়াল টু মাস নাম্বার। আচ্ছা, তাহলে এখানে R0টা কী হবে, R0টা হচ্ছে মোটামুটি তোমাদের ভ্যালুটা জানতে হবে, সেটা হচ্ছে 1.2 × 10⁻⁻15 মিটার, এইটা হচ্ছে R0-র ভ্যালু। তাহলে R0-র ভ্যালু যদি আমরা এখানে পুট করি এবং কোনো একটা অ্যাটমের যদি মাস নাম্বার আমি জানি, তাহলে সেখান থেকে সেই অ্যাটমের নিউক্লিয়াসের রেডিয়াস আমরা এই ফর্মুলা থেকে বার করতে পারি, তাহলে এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা তার নিউক্লিয়াসের রেডিয়াসটা বার করতে পারি।
তাহলে এটা আমাদের একটা ইনফরমেশন হয়ে গেল, এখান থেকে আমরা জানতে পারবো। বুঝতে পেরেছ? তাহলে তোমরা যদি বাড়িতে তোমাদের একটা কাজ দিই, ধরো বললো ক্যালকুলেট দি রেডিয়াস অফ নিউক্লিয়াস অফ অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের মাস নাম্বার কত? 27, তো সেটা বলে দিলাম। তাহলে এখান থেকে তোমাকে এর এই অ্যালুমিনিয়ামের অ্যাটমের যে নিউক্লিয়াস তার রেডিয়াস তোমাকে বার করতে হবে। তাহলে তুমি সেই একই রকম এই ফর্মুলা ধরে যদি মানগুলো বসিয়ে দাও, তাহলে দেখবে এর রেডিয়াসটা তুমি পেয়ে যাবে। এটা তোমরা বাড়িতে একটু ট্রাই করবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো এবার এই রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্ট, সেখান থেকে একটা ভালো জিনিস আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে কি, যে নিউক্লিয়াসের আবিষ্কার। হ্যাঁ, তো খুব একটা আমূল পরিবর্তন, যেটা জে জে থমসনের যে মডেল সেটাকে ফেল করে দিয়েছে। কিন্তু এই যে মডেলটা, যেটা মানে থমসনের যে এই রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্ট, সে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টেরও না কিছু ড্রব্যাক আছে। তাহলে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্ট, সেখানেও কিছু যদি লিমিটেশন থাকে, তাহলে সেগুলো আমাদের আলোচনা করতে হবে। কারণ বিজ্ঞান কিন্তু থেমে নেই, বিজ্ঞান কিন্তু চলনশীল, মানে চলমান। মানে কোনো একটা সময় কেউ একজন ফেল হয়ে গেল, তার মানে সেখানে বিজ্ঞান থেমে গেল না। তারপরে পরবর্তী একজন কেউ আসবে সেটাকে হাল ধরার জন্য, সেখান থেকে সে কন্টিনিউ করবে। যেমন জে জে থমসন, বা তারও আগে যদি বলি আমি ডাল্টনে ফেল হয়ে যাওয়ার পরে জে জে থমসনের পরে রাদারফোর্ড, এইভাবে কিন্তু পরপর কিন্তু চলতে থাকবে। তাহলে এইভাবে কিন্তু কোনো কিছু থেমে থাকবে না। তাহলে এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ড্রব্যাক অফ রাদারফোর্ড মডেল। ড্রব্যাক অফ রাদারফোর্ডস মডেল। আচ্ছা, প্রথম যে ড্রব্যাকটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে ড্রব্যাক, সেটা হচ্ছে যে রাদারফোর্ড তার এক্সপেরিমেন্টে বলেছে যে নিউক্লিয়াস বলে একটা বস্তু আছে, যেখানে সমস্ত পজিটিভ চার্জ প্রোটনগুলো কেন্দ্রীভূত আছে এবং তার চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে। কিন্তু এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট দিয়ে কিন্তু অ্যাটমের স্টেবিলিটি ব্যাখ্যা করা যায় না। কারণ এই যে কনসেপ্টটা যেটা বললেন, যে নিউক্লিয়াস বলে একটা পজিটিভ চার্জের সমস্ত ডেন্সিটি সেন্টারে আছে এবং নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো আছে, তারা অনবরত ঘুরছে টুরছে, তাহলে এটা কিন্তু প্রপারলি কোনো একটা নিউক্লিয়াসের স্টেবিলিটিকে ব্যাখ্যা করতে পারে না। কেন? তাহলে সেটা আমরা ব্যাখ্যা করব যে ওই ইলেকট্রোডায়নামিক থিওরি, ম্যাক্সওয়েলের ইলেকট্রোডায়নামিক থিওরি দিয়ে সেটা আমরা ব্যাখ্যা করতে চাইব। তাহলে প্রথমে ড্রব্যাকটা যেটা, সেটা হচ্ছে কি না, হি কুড নট explain the stability of atom. স্টেবিলিটি অফ অ্যাটম, অ্যাটমের স্টেবিলিটিকে তিনি ব্যাখ্যা করতে পারেননি। তো অ্যাটমের স্টেবিলিটি কেন ব্যাখ্যা করতে পারেনি? তার পিছনের কিছু লজিক আছে, যেটাকে বলে ম্যাক্সওয়েল ইলেকট্রোডায়নামিক থিওরি। ইলেকট্রোডায়নামিক থিওরি, ম্যাক্সওয়েলের ইলেকট্রোডায়নামিক থিওরি। সেখানে কি বলা হচ্ছে, যে যখন কোনো একটা চার্জ পার্টিকেল এবং আরেকটি চার্জ পার্টিকেল যখন রিলেটিভ মোশনে থাকে, রিলেটিভ মোশন মানে কি, একটার রেসপেক্টে আর একটা মানে ডায়নামিক নেচার দেখাবে। তার মানে তুমি ধরো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, একটা ট্রেন চলে গেল, তার মানে দুজনে তোমার এবং ট্রেনের মধ্যে একটা রিলেটিভ মোশন রইল। ঠিক আছে? তাহলে এই যে রিলেটিভ মোশন যদি থাকে চার্জ বডি, তাহলে বলছে অ্যাকর্ডিং টু ইলেকট্রোডায়নামিক থিওরি, যে দুটো চার্জ বডি যদি তারা রিলেটিভ মোশনে থাকে, তাহলে তারা নাকি কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে। এবার আমরা জানি এনার্জি যত এমিট করে দুটো চার্জ বডি তত কাছাকাছি আসে। হ্যাঁ, তার মানে যত এনার্জি তাদের কমে যাবে তারা তত কাছাকাছি আসবে, আর যত এনার্জি বেড়ে যাবে তারা অনেক দূরে দূরে চলে যাবে।
তার মানে এনার্জি এমিট করে দেওয়া মানে কি, তারা এনার্জি কমে যাবে তাদের নিজেদের। তো এনার্জি যদি কমে যায় তারা আস্তে আস্তে কাছাকাছি আসবে। এবার যদি কাছাকাছি আসে তাহলে কী হবে ব্যাপারটা, তাহলে ম্যাক্সওয়েল যেটা রাদারফোর্ড যেটা বলেছে যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো রিভলভ করছে, কিন্তু যদি ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যদি এই রিলেটিভ মোশনের দরুন এনার্জি এমিট করে, তাহলে নিউক্লিয়াস চারিদিকে ইলেকট্রন ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কী হবে, নিউক্লিয়াসের কাছে আসতে থাকবে। তাহলে কাছে আস্তে আস্তে খুব যখন কাছে চলে আসবে তারা খুব একে অপরকে টাচ করে যাবে, আর টাচ যদি করে যায় তাহলে কিন্তু তাদের পুরো চার্জটা নিউট্রালাইজ হয়ে যাবে এবং তাতে নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ সেটা থাকবে না, এবং এর ফলে ইলেকট্রনও আর ঘুরবে না, এবং অ্যাটমের কোনো কী হবে, স্টেবিলিটি বা এক্সিস্টেন্স সেটা থাকবে না। তাহলে অ্যাকর্ডিং টু ইলেকট্রোডাইনামিক থিওরি তাহলে কী হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যদি পজিটিভ চার্জ হয় এবং ইলেকট্রনগুলোকে যদি তুমি বলো এখানে এর চারিদিকে ঘুরছে, তাহলে ও কী হবে, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল ইলেকট্রোডাইনামিক থিওরি সে ঘুরতে ঘুরতে কী হবে, একটা সময় পরে সে এখানে এসে নিউক্লিয়াসে এসে পড়বে এবং নিউক্লিয়াস ধ্বংস হয়ে যাবে। তাহলে নিউক্লিয়াস ধ্বংস হয়ে যাওয়া মানে অ্যাটমেরও কোনো এক্সিস্টেন্স থাকবে না। তাহলে এটা হচ্ছে ম্যাক্সওয়েল ইলেকট্রোডাইনামিক থিওরি। এবার এই ম্যাক্সওয়েল ইলেকট্রোডাইনামিক থিওরি যদি সত্যি হয়, কারণ এটা আগেই প্রুভ হয়ে গেছে, তাহলে এই যে রাদারফোর্ডের যে মন্তব্য যে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো রিভলভ করছে আরবিটারি পথে, তারা 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 কিন্তু এইভাবে রিভলভ করতে পারবে না, তাই না? তাহলে এখানে আমাদের স্টেটমেন্টটা যেটা হবে, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল a moving charged particle lost its energy, so an electron moving in circular orbit will lose energy and its orbit becomes smaller and smaller and finally electron falls in nucleus। তার মানে এইটা হবে। তাহলে এটা যদি হয় তাহলে খেয়াল করো যে এইরকম একটা ঘটনা যদি ঘটে তাহলে তো অ্যাটমের কোনো এক্সিস্টেন্সই থাকবে না, এবং এই ঘটনাটা তো ঘটবে, এটা তো প্রমাণিত। তাহলে রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রন যখন সার্কুলার অরবিটে মানে নিউক্লিয়াস চারিদিকে রিভলভ করবে আরবিটারি পথে, তাহলে কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতে করতে তারা একটা সময় নিউক্লিয়াসে এসে পড়বে। তাহলে এর ফলে কিন্তু অ্যাটম নষ্ট হয়ে যাবে। তাহলে নিউক্লিয়াসের যে স্টেবিলিটি বা অ্যাটমের যে স্টেবিলিটি সেটা কিন্তু মানে আমরা রাদারফোর্ডের মডেল থেকে পাচ্ছি না। তাহলে এটা একটা ড্রব্যাক, মেন ড্রব্যাক। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ড্রব্যাক। এছাড়াও আরেকটা আমরা ড্রব্যাক আমরা দেখব, সেটা হচ্ছে যে তিনি ওই হাইড্রোজেনের যে রেখা বর্ণালী, এই হাইড্রোজেনের রেখা বর্ণালী সম্বন্ধে কিছু মন্তব্য করেনি। সেটা পরবর্তীকালে নিলস বোরের আমরা মডেল থেকে জানব যে তিনি কোনো রেখা বর্ণালী বা স্পেকট্রাম সম্বন্ধে কোনো মন্তব্য বা কোনো এক্সপেরিমেন্ট তিনি করে দেখাননি। হি কুড নট এক্সপ্লেন হাইড্রোজেন স্পেকট্রাম। তো এই ব্যাপারটা আমরা পরে আলোচনা করব যে হাইড্রোজেন স্পেকট্রাম ব্যাপারটা কি। তো সেই হাইড্রোজেন স্পেকট্রামটা পরে আবিষ্কার হয়েছে, নিলস বোর আবিষ্কার করেছিল বা দেখিয়েছিল, কিন্তু আমরা রাদারফোর্ড মডেল থেকে কিন্তু হাইড্রোজেন স্পেকট্রামের কোনো কনসেপ্ট আমরা জানতে পারি না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই দুটো কিন্তু মেন ড্রব্যাক অফ রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। তো এরকম একটা ব্যাপার হয়েছে। এখন যখন এই যে ব্যাপারটা হলো, মানে রাদারফোর্ডের এই যে ড্রব্যাকটা পাওয়া গেল, তার মানে এটা মানে এই নয় যে রাদারফোর্ডের মডেলটাকেও ফেল করে দিতে হবে, কারণ তিনি কিন্তু এর থেকে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আবিষ্কার করে দিয়ে গেছেন। সেটা কি? নিউক্লিয়াসের আবিষ্কার।
যে অ্যাটমের মাঝখানে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসে সমস্ত প্রোটনগুলো থাকে। তাহলে এটা কিন্তু মানে একটা যাতাই ব্যাপার না, এটা কিন্তু একটা বিরাট আবিষ্কার। তার ফলে এই রাদারফোর্ডের এই আবিষ্কারটাকে আমাদের মান্যতা দিতেই হবে। কিন্তু কিছু লিমিটেশন আমরা পেলাম, এই লিমিটেশনকে আমাকে সলভ করতে হবে। তো এই লিমিটেশনকে সলভ করার জন্য সেই সময়েরকার একজন বিখ্যাত সায়েন্টিস্ট নিলস বোর, তার উপর এই দায়িত্বটা পড়লো। সবাইকে নিলস বোরকে বললো যে আপনি এটাকে সলভ করুন বা এটা নিয়ে মন্তব্য করুন যে এটা কী হতে পারে, যে এটা রাদারফোর্ডের তো যে এক্সপেরিমেন্টটা আছে সেই এক্সপেরিমেন্টটা তো ভুল নয়, সেখানে তো নিউক্লিয়াসের আবিষ্কার বা নিউক্লিয়াসের এক্সিস্টেন্স এগুলো তো পরীক্ষালব্ধ প্রমাণ। তাহলে ইলেকট্রন কেন এক্সিস্ট বা ঘুরতে পারবে না, বা অ্যাটমের কেন এক্সিস্টেন্স থাকবে না অ্যাকর্ডিং টু ইলেকট্রোডাইনামিক থিওরি? কেন দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে? ইলেকট্রোডাইনামিক থিওরি একরকম বলছে, আবার রাদারফোর্ডের মডেলটাও সত্যি। তাহলে এই দুটোকে মার্জ করে আমরা কিভাবে একটা নতুন থিওরি আনতে পারি যেটা দুটোকেই আমরা মান্যতা দিতে পারি, দুটো কনসেপ্টকেই আমরা ভ্যালু দিতে পারি, রাদারফোর্ডের এই মডেলটাকেও দিতে পারি এবং আমরা ওই ইলেকট্রোডাইনামিক থিওরি ম্যাক্সওয়েলের সেটাকেও আমরা কিন্তু মান্যতা দিতে পারি। তাহলে দুটোকে ব্রিজ করবে কোন কনসেপ্ট? তাহলে সেই যে একটা মানে বিরাট কোশ্চেন, সেইটা সমাধান করতে মাঠে নেমে পড়লেন কে? নিলস বোর। তাহলে নিলস বোরের উপর এই দায়িত্বটা বর্তালো যে তিনি এই সমস্যার সমাধানটা করবেন। তো তিনি কিভাবে করবেন? তিনি বাড়িতে বসে ভাবছেন, রিসার্চ করছেন যে কিভাবে একটা মডেল দেওয়া যায়। কিন্তু এটা তো মানে খুব একটা টাফ জব, কারণ এরকম একটা চ্যালেঞ্জিং একটা বিষয় নিয়ে আলোচনা বা এই চ্যালেঞ্জিং বিষয় নিয়ে সিদ্ধান্ত দিতে হবে। তো এটা হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত দেওয়া যাবে না। তাই জন্য কী করলেন, তিনি প্রচুর সময় নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছেন এবং আমরা তাকে সাইড করে দিলাম, তিনি ভাবুন, হ্যাঁ এটা নিয়ে রিসার্চ করুন। আমরা বরং কিছু মানে এর মাঝে যে সময়টাতে নিলস বোর ওই রিসার্চগুলো করছে তার মাঝে আমরা একটু অন্য কিছু জিনিস পড়াশুনো করে নেব। সেটা হচ্ছে ওই যে অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন, নিউট্রন বা নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো থাকে, এর ফলে অ্যাটমের বিভিন্ন নাম বা এবং সিম্বল, এই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন টার্মগুলো, বিশেষ করে বিভিন্ন টার্মগুলো নিয়ে আমরা আলোচনা করব যেগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে? তো আমরা দেখা যাক, শুরু করি যে আমরা বিভিন্ন এই টার্মগুলো সম্বন্ধে একটু পরিচিত হতে হবে আমাদের, তারপরে গিয়ে আমরা ওই নিলস বোরের মডেলটা পড়ব। দেখো, ডিফারেন্ট টার্মস, ঠিক আছে? দেখো, প্রথমেই আমরা লিখব হচ্ছে অ্যাটমিক নাম্বার, যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করতে পারি, যেটাকে বলা অ্যাটমিক নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অ্যাটমিক নাম্বার আমরা কাকে বলি? অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন ইনসাইড দ্য নিউক্লিয়াস। তার মানে একটা অ্যাটমের নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে তাকেই বলা হয় কি অ্যাটমিক নাম্বার। তার মানে অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটনস ইনসাইড দি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ প্রোটন কটা আছে সেটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে এবার অ্যাটমিক নাম্বারকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি অথবা পি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, পি ফর প্রোটনস, হ্যাঁ সেটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বিভিন্ন অ্যাটমের নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন আলাদা, তাহলে তার অ্যাটমিক নাম্বারও কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি কোনো অ্যাটম নিউট্রাল হয়, ফর নিউট্রাল স্পিসিস বা নিউট্রাল অ্যাটম, তাহলে দেখো যে কটা প্রোটন থাকবে তাহলে তার চার্জ অবশ্যই তার অপোজিট চার্জ ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে হবে। তাহলে কী হবে না, অ্যাটমটা পুরোপুরি নিউট্রাল হবে। তাহলে আমি বলে দিচ্ছি যে অ্যাটম হচ্ছে নিউট্রাল, তাহলে অবশ্যই অ্যাটমের টোটাল পজিটিভ চার্জ ইকুয়াল টু টোটাল নেগেটিভ চার্জ। এবার যেহেতু এক একটা প্রোটনের পজিটিভ চার্জ সমান এক একটা ইলেকট্রনের নেগেটিভ চার্জ, তাহলে অবশ্যই যে কটা প্রোটন থাকবে নিউক্লিয়াসে, ঠিক নিউক্লিয়াসের বাইরে সেই কটা ইলেকট্রন থাকতে হবে। তাহলে কী হবে, টোটাল পজিটিভ চার্জ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জটাকে ব্যালেন্স করে টোটাল অ্যাটমটা নিউট্রাল হবে। তার মানে যদি অ্যাটমটা নিউট্রাল হয় তাহলে কিন্তু নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস হতেই হবে। চার্জ স্পিসিস হলে সেটা আলাদা হয়ে যাবে, কিন্তু যদি আমাদের অ্যাটম যদি নিউট্রাল হয়
তাহলে কিন্তু এটা হবে। কিন্তু যদি কোনো কারণে চার্জটা পজিটিভ চার্জড হয়, ক্যাটায়নিক অ্যাটম, ক্যাটায়নিক অ্যাটম, ফর ক্যাটায়নিক অ্যাটম, তাহলে ক্যাটায়নিক অ্যাটম মানে কি পজিটিভ চার্জ, তার মানে পজিটিভ চার্জ যদি হয়ে যায় তাহলে নাম্বার অফ প্রোটন জেড অবশ্যই ইকুয়াল টু ইলেকট্রন হবে। ঠিক আছে, এবং সেটা কত হবে, সেটা হচ্ছে যে যতগুলো প্রোটন আর যতগুলো ইলেকট্রন তাদের মধ্যে কত ডিফারেন্স হবে, ডিফারেন্সটা হচ্ছে ওই অ্যাটমের চার্জ। ধরো মনে করো আমি একটা চার্জ বলছি এ এন প্লাস, এটা একটা অ্যাটমের পজিটিভ চার্জওয়ালা অ্যাটম। তাহলে এখানে ধরো মনে করো জেড খানা যদি প্রোটন থাকে আর এন ই খানা যদি ইলেকট্রন থাকে, তাহলে ওই জেড মাইনাস ই ওইটাই হবে প্লাস এন। ঠিক আছে, যেমন ধরো আমি একটা সিম্পলি বলতে পারি, সেটা হচ্ছে কি, সিম্পলি যেটা কি বলতে পারি, ধরো মনে করো সোডিয়াম, তাহলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তাহলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার যদি 11 হয়, তাহলে সেখানে নাম্বার অফ প্রোটন কত, নাম্বার অফ প্রোটন জেড ইজ ইকুয়াল টু 11। যেহেতু নিউট্রাল লিখেছি তাহলে ইলেকট্রনও হবে কটা, 11টা। ঠিক আছে, কিন্তু যদি আমি এখানে এনএ প্লাস করে দিই, তাহলে আমি কি বলেছি, প্রোটন বেড়ে যাবে ইলেকট্রন কমে যাবে, তাহলে প্রোটন হয়ে যাবে, প্রোটন তো 11টাই থাকবে, কারণ ইলেকট্রনকে তুমি বার করে দিলেই তবেই ক্যাটায়ন তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে জেড হবে 11টাই থাকবে, কিন্তু ইলেকট্রন বেরিয়ে গিয়েই পজিটিভ চার্জ তৈরি করেছে, তাহলে ইলেকট্রন হয়ে যাবে 10টা, কারণ জেড মাইনাস ই এটাই হচ্ছে তোমার কত, এটাই কত, এটাই হচ্ছে 1। ঠিক আছে, এইটাই হচ্ছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এবার যদি হয় ফর অ্যানায়নিক অ্যাটম, ফর অ্যানায়নিক অ্যাটম, ঠিক আছে, তাহলে অ্যানায়নিক অ্যাটমের ক্ষেত্রে কি হয়, অ্যানায়নিক অ্যাটমের ক্ষেত্রে যেহেতু অ্যানায়ন তার মানে ইলেকট্রন বেশি আছে, তাহলে অবশ্যই ইলেকট্রন গ্রেটার দ্যান প্রোটন হবে। এক্সাম্পল, এক্সাম্পল দেখো এফ মাইনাস, তাহলে এফ মাইনাসের ক্ষেত্রে কী হবে বলো দেখি, এফ মাইনাসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এফ মাইনাস মানে 9 তার অ্যাটমিক নাম্বার, তাহলে 9 অ্যাটমিক নাম্বার মানে জেড, অ্যাটমিক নাম্বার মানে জেড, জেড ইকুয়াল টু 9। তাহলে ইলেকট্রন কি হবে, ইলেকট্রন দেখো একটা এক্সট্রা নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে ইলেকট্রন কিন্তু 10টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন কিন্তু জেডের থেকে বেশি হবে, যেহেতু অ্যানায়ন, তাহলে অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা প্রোটনের থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব সেটা হচ্ছে মাস নাম্বার। ঠিক আছে, মাস নাম্বার। আচ্ছা, মাস নাম্বারটা কি, মাস নাম্বার হচ্ছে কোনো একটা নিউক্লিয়াসে যতগুলো প্রোটন এবং যতগুলো নিউট্রন থাকে তাদের যোগফলটাকে বলা হয় মাস নাম্বার। তাহলে নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস ইকুয়াল টু হচ্ছে মাস নাম্বার, সেটাকে এ দিয়ে ডিনোট করা হয়। তো নাম্বার অফ প্রোটনকে জেড দিয়ে বলা হয়, নিউট্রনকে এন দিয়ে বলা হয়, তাহলে এ হচ্ছে জেড প্লাস এন, এইটাকে বলা হচ্ছে কি মাস নাম্বার। এবার যখনই কোনো একটা অ্যাটমের মাস নাম্বার পাওয়া যাবে এবং অ্যাটমিক নাম্বার পাওয়া যাবে, তাহলে তখনই তার অ্যাটমের একটা সিম্বল রিপ্রেজেন্ট করা যাবে। সিম্বলটা কি, জেনারেল সিম্বলটা হচ্ছে আমরা যদি অ্যাটমটা এক্স বলি, তার অ্যাটমিক নাম্বার যদি জেড হয় আর মাস যদি এ হয়, তাহলে তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, যেখানে এই জেডটা কি বলবে, জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার আর এটা হচ্ছে মাস নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার এটা, আর এক্সটা হচ্ছে সিম্বল, এটা হবে। এখন এই যে তিনটে জিনিস আমরা পেলাম, তাহলে এখানে একটা এক্সাম্পল যদি আমরা দিই,
ধরো সোডিয়াম, তাহলে সোডিয়ামের একটা স্টেবল মানে আইসোটোপ হচ্ছে, দেখো সোডিয়ামের সিম্বল হচ্ছে Na, অ্যাটমিক নাম্বার হচ্ছে 11 আর তার মাস নাম্বার হচ্ছে 23। তাহলে আমরা সোডিয়ামকে যদি কমপ্লিটলি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের 11Na23 এইভাবে লিখতে হবে, যেখানে 11টা হচ্ছে জেড, এ হচ্ছে 23 আর Na হচ্ছে তার সিম্বল। ঠিক আছে, তাহলে এইটা হলো ব্যাপার। তাহলে এটাকে বলা হবে রিপ্রেজেন্টেশন অফ অ্যান এলিমেন্ট। ঠিক আছে, দেখো এবার আমরা যদি এখান থেকে একটা কোশ্চেন সলভ করতে চাই তাহলে কি হবে, বলছে ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। ঠিক আছে, কি কি বলছে 6C12, 9F19, 11Na plus 23, 13 aluminum 27 3 plus, O2 minus 8 16, H2O, CO2, CO3 2 মাইনাস। এইগুলোর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা আমাদের বার করতে হবে। তাহলে দেখো আমরা যদি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটে কলম করি, দেখো প্রথমটাই কত আছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন কি করে বার করব, ইলেকট্রন যেহেতু এটা নিউট্রাল স্পিসিস 6he12, তাহলে যে কটা প্রোটন সে কটা ইলেকট্রনই থাকবে, তাহলে যে কটা প্রোটন সেই কটাই যদি ইলেকট্রন থাকে, না প্রোটন কটা আছে, প্রোটন তো 6টা আছে, তাহলে ইলেকট্রনও 6টাই থাকবে, ইলেকট্রন 6টাই থাকবে, প্রোটন 6টাই থাকবে। কিন্তু নিউট্রন কটা থাকবে, নিউট্রন কটা, নিউট্রন হচ্ছে মাস নাম্বার মাইনাস প্রোটন, তাহলে মাস নাম্বার কত, মাস হচ্ছে 12, প্রোটন হচ্ছে 6, তাহলে 12 মাইনাস 6 তাহলে হচ্ছে 6টা হচ্ছে নিউট্রন থাকবে। আমরা একটু আগে দেখালাম। ঠিক সিমিলারলি পরেরটায় দেখো ইলেকট্রন, যেটাও নিউট্রাল, তাহলে ইলেকট্রন আর প্রোটন সেম, তাহলে 9 এটাই হচ্ছে প্রোটন নাম্বার। এবার নিউট্রন কটা হবে, তাহলে নিউট্রন হবে মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, তাহলে 19 মাইনাস 9 তাহলে হবে 10। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো সোডিয়াম প্লাস, দেখো সোডিয়াম প্লাস বলেছে, সোডিয়াম প্লাস মানে এটা ক্যাটায়নিক, ক্যাটায়নিক মানে প্রোটন যা হবে ইলেকট্রন তার থেকে একটা কম হবে, তাহলে প্রোটন কটা, প্রোটন তো এই যে 11টা, তাহলে 11টা প্রোটন যদি হয় তাহলে ইলেকট্রন কিন্তু 10টা হবে, কারণ ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন কম হবে। আচ্ছা এবার নিউট্রন কটা হবে, নিউট্রন কি মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, তাহলে মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার হচ্ছে 23, অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তাহলে কত হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এটা হবে, তাহলে এইটা হয়ে গেল ক্যাটায়নের ক্ষেত্রে, এরকমভাবে আমরা বার করতে পারি। আচ্ছা অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ দেখো এটাও ক্যাটায়নিক, তাহলে এখানে প্রোটন যা হবে ইলেকট্রন তার থেকে 3টে কম হবে, তাহলে প্রোটন কটা আছে 13টা, তাহলে ইলেকট্রন কটা হবে 10টা, আর নিউট্রন কটা হবে 27 মাইনাস 13, তাহলে 14। ঠিক আছে, এটা হলো। আচ্ছা এরপর আছে O2 মাইনাস, দেখো এটাকে অ্যানায়ন দিয়েছে, তাহলে অ্যানায়ন দিলে কী হবে, অ্যানায়ন ঠিক উল্টো, অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন প্রোটনের থেকে বেশি হবে, তো প্রোটন কটা আছে, প্রোটন অ্যাটমিক নাম্বার 8, মানে প্রোটন হচ্ছে 8টা আছে, তাহলে ইলেকট্রন কটা হবে, দেখো 2 মাইনাস, তাহলে 2 মাইনাস মানে দুটো এক্সট্রা, তাহলে দুটো নেগেটিভ যদি এক্সট্রা হয় তার মানে 10টা আছে। হ্যাঁ, আর নিউট্রন কটা আছে, নিউট্রন আছে 16 মাইনাস কী হবে 8, তাহলে 8টা হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো H2O তে দেখো H2O অ্যাকচুয়ালি ট্রাই অ্যাটমিক মলিকিউল দিয়ে দিয়েছে, আগেরগুলো সব দেখো অ্যাটম নইলে আয়ন করেছি, কিন্তু এবার দেখো মলিকিউল দিয়ে দিচ্ছে, তো মলিকিউল দিলে কোনো অসুবিধা নেই, তাহলে H2O অক্সিজেন, অক্সিজেন মানে কত, অক্সিজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 8 আর হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 1 করে, তাহলে দুটো হাইড্রোজেন 2 অ্যাটমিক নাম্বার যোগ হলো দুটো প্রোটন, আর অক্সিজেনের প্রোটন কটা 8টা, তাহলে 8 আর 2 10টা প্রোটন আছে। ঠিক আছে, 10টা প্রোটন যদি থাকে, দেখো এবার H2O তো নিউট্রাল, তাহলে নিউট্রাল যদি হয় তাহলে 10টা ইলেকট্রনও আছে। এবার 10টা ইলেকট্রন যদি থাকে এবার দেখতে হবে তোমাদের কি আছে না, নিউট্রন কটা আছে, তো অক্সিজেনের 8 অক্সিজেন 16, তাহলে আমরা একটু আগে অক্সিজেনের নিউট্রন কটা পেয়েছি, নিউট্রন 8টা পেয়েছি, আর হাইড্রোজেনের নিউট্রন কি আছে, হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই, তাহলে হাইড্রোজেনের নিউট্রন যদি না থাকে তাহলে শুধু এখানে উত্তর হবে কি 8 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে হলো।
এবার দেখো যদি আমরা এবার CO2 ক্ষেত্রে আমরা দেখি, CO2 ক্ষেত্রে কি আছে, CO2 কার্বন, কার্বন কত, কার্বন 6C12, তাহলে 6C12 যদি হয় আলাদা করে আমরা যদি লিখে রাখি 6C12, তাহলে কার্বন একটা 6 অ্যাটমিক নাম্বার আর দুটো অক্সিজেন 8 8 16, 8 8 16 আর 6 হচ্ছে কত তোমার 22, তাহলে এটা 22টা প্রোটন। আচ্ছা এবার ইলেকট্রন কটা হবে, যেহেতু নিউট্রাল তাহলে 22টাই হবে। আচ্ছা এবার নিউটন কটা হবে, নিউটন দেখো এখানে কার্বনের ক্ষেত্রে নিউটন কটা 12 - 6, তার মানে 6টা নিউটন, আর অক্সিজেনের ক্ষেত্রে একটু আগে আমরা ক্যালকুলেট করেছি 8টা নিউটন, তাহলে দুটো অক্সিজেন আছে তাহলে 8 দুগুণে 16টা নিউটন, আর একটা কার্বন মানে 6টা নিউটন, তাহলে 16 আর 6 22টা, তাহলে CO2তে ইলেকট্রন প্রোটন নিউটন তিনটে আছে 22টা করে। এবার দেখো কার্বনেটের ক্ষেত্রে যদি দেখি, কার্বনেটের ক্ষেত্রে কার্বন আর তিনটে অক্সিজেন আছে, তাহলে কার্বন মানে 6 অ্যাটমিক নাম্বার আর এটা হচ্ছে 8 করে, তাহলে 3 8 24, 24 আর 6 হচ্ছে কত 30, তাহলে 30টা হচ্ছে তার প্রোটন আছে অ্যাটমিক নাম্বার। এবার দেখো তাহলে 30টা প্রোটন আছে, তাহলে যদি নিউট্রাল হতো তাহলে 30টা ইলেকট্রন হতো, কিন্তু তুমি খেয়াল করে এখানে অ্যানায়ন আছে, অ্যানায়ন আছে মানে কি ইলেকট্রন এক্সট্রা থাকবে, কটা অ্যানায়ন আছে 2 মাইনাস, তাহলে এটা হয়ে যাবে 32 হয়ে যাবে। আচ্ছা এবার নিউট্রন কটা হবে, নিউট্রন যেটা হবে সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা কার্বনে নিউট্রন কটা, কার্বনে 6টা নিউট্রন, আর অক্সিজেনে কটা নিউট্রন, অক্সিজেনে 8টা নিউট্রন, তাহলে 8টা নিউট্রন মানে 3 8 24টা নিউট্রন, আর কার্বনে একটা 6টা, তাহলে 30টা নিউট্রন এখানে হয়ে গেল। তার মানে আমরা দেখো এইগুলো প্রত্যেকটা স্পিসিসের আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এতগুলো নিউট্রন এবং প্রোটন পেতে পারি। ঠিক আছে, তাহলে এটা নোট ডাউন করে নাও। ঠিক আছে, তাহলে এই হলো হচ্ছে একটা অ্যাটমের রিপ্রেজেন্টেশন। নেক্সট আমরা কয়েকটা টার্ম জানবো, তার মধ্যে একটা হচ্ছে আইসোটোপস। আচ্ছা আইসোটোপস মানে কি, আইসোটোপস মানে দুটো অ্যাটম তাদের কি আছে না অ্যাটমিক নাম্বার সেম হবে কিন্তু মাস নাম্বার আলাদা হবে, মানে মাথায় যে মাস নাম্বারটা আমরা লিখি সেটা আলাদা হবে, তাহলে সেটাকে বলা হবে আইসোটোপস। তার মানে দুটো স্পিসিস তার সেম মাস নাম্বার হবে, সেম অ্যাটমিক নাম্বার হবে, বাট ডিফারেন্ট মাস নাম্বার, ডিফারেন্ট মাস নাম্বার, তাহলে এটা যারা ফুলফিল করবে তাদেরকে আমরা কি বলবো, আইসোটোপস হবে। যেমন ধরো আমরা এক্সাম্পল বলতে পারি, খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে 1H1, 1H2 আর 1H3। তাহলে হাইড্রোজেন, ডয়টেরিয়াম এবং ট্রাইটিয়াম, এই তিনজন, এটাকে বলা হয় হাইড্রোজেন H, এটাকে বলা হয় ডি, এটাকে বলা হয় টি, ট্রাইটিয়াম। তাহলে এই যে তিনজন এরা কিন্তু একে অপরের কি আইসোটোপ, কেন দেখো তাহলে অ্যাটমিক নাম্বারগুলো নিচেরগুলো দেখো সব এক এক এক, কিন্তু মাথাটা দেখো মাস নাম্বারটা আলাদা, তাহলে এটা একে অপরের আইসোটোপস। এছাড়া আরও বলা যেতে পারে, যেমন ধরো 6C12 এবং 6C13, হ্যাঁ এরা কি, বা আরও বলতে 6C14, এরা সবাই কি একে অপরের আইসোটোপস। তাহলে এগুলো হচ্ছে আইসোটোপস। আইসোটোপস কি, তাহলে তাহলে মাস নাম্বার ডিফারেন্ট হবে বাট অ্যাটমিক নাম্বার সেম হবে। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, নেক্সট টার্ম হচ্ছে আইসোবার। আচ্ছা আইসোবার কাদেরকে বলা হয়, দেখবে আইসোবার, বার মানে দেখো মানে মাথা, মাথা মানে আইসো মানে সেম, আইসোবার মানে মাথাটা সেম, মাথা মানে মাথায় কে আছে, মাথায় আছে মাস নাম্বার, তাহলে মাস নাম্বার যাতে সেম হবে তাদেরকে আমরা কি বলবো, আইসোবার বলবো। তাহলে সেক্ষেত্রে মাস নাম্বার সেম কিন্তু অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, তাহলে তাদেরকে আমরা কি বলবো, আমরা বলবো আইসোবার। তাহলে আমরা সেখানে কি বলতে পারি, আমরা বলতে পারি মাস, সেম মাস নম্বর বাট ডিফারেন্ট
অ্যাটমিক নাম্বার। তাহলে এটাকে আমরা কি বলবো? আইসোবার। ঠিক আছে, যেমন এর এক্সাম্পল কি বলা যেতে পারে? এক্সাম্পল হচ্ছে দেখো 6C14 আর 7N14। দেখো এই দুটো স্পিসিসকে যদি আমরা লিখি তাহলে এই দুটো স্পিসিসে দেখো যে কার্বন এবং নাইট্রোজেন তাদের অ্যাটমিক নাম্বার 6 এবং 7 আলাদা, কিন্তু মাস নাম্বার 14, তাহলে এটা কিন্তু সেম। তাহলে এটা কিন্তু একে অপরের কী হয়ে গেল? আইসোবার হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল একটা। এরপরে নেক্সট হচ্ছে আইসো ইলেকট্রনিক। আচ্ছা, আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে যে যাদের নাম্বার অফ ইলেকট্রন সেম। নাম্বার অফ ইলেকট্রন যাদের সেম হবে তাদেরকে আইসো ইলেকট্রনিক বলা হবে। দেখো আমরা একটু আগেই যে মানে এগুলো করেছি, এখানে দেখবে কিছু পেতে পারো। দেখো নাম্বার অফ ইলেকট্রন, দেখো এইখানে এই 3টে স্পিসেরই, দেখো 4টে স্পিসেরই 10 10 10 10 এদের হচ্ছে এই নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এইখানে দেখো সোডিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+ এবং O2 মাইনাস, এরা কিন্তু একে অপরের আইসো ইলেকট্রনিক স্পিসিস। তাহলে এখানে ওইগুলোকে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। তাহলে কী হবে? O2 মাইনাস, O2 মাইনাস, তারপর দেখো কি বলছি, O2 মাইনাস Na প্লাস অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়াম 3, এদের সব ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 10 10। তাহলে এরা সবাই কি একে অপরের আইসো ইলেকট্রনিক স্পিসিস। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমাদের আলোচনা করতে হবে সেটাকে বলা হয় আইসোটোন। তাহলে আইসোটোন আলোচনা করতে হবে। ঠিক আছে, দেখো আইসোটোন কারা? আইসোটোন হচ্ছে যাদের নাম্বার অফ নিউট্রন সেম। দেখো টোন কথাটার সঙ্গে নিউট্রন এইটা মিলে যাচ্ছে, তো মনে রাখার সুবিধার্থে তুমি এটা ব্যবহার করতে পারো যে সেম নাম্বার অফ নিউট্রনস, তাদেরকেই বলা হয় কি আইসোটোন। তাহলে আইসোটোনে সেম নাম্বার অফ নিউট্রন যদি হয় তাহলে এন সেম হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো কয়েকটা এক্সাম্পল নিতে পারি। যেমন ধরো 6C14 আর 8 অক্সিজেন 16, হ্যাঁ, তারপর ধরো 7 নাইট্রোজেন 15। এইগুলো দেখো এদের প্রত্যেকের নিউট্রন সংখ্যা কত? তাহলে নিউট্রন সংখ্যা দেখো 14 14 মাইনাস 6, তাহলে এখানে কত? 8। এখানে কত? 16 মাইনাস 8, তাহলে এটাও 8। এখানে কত? 15 মাইনাস 7, তাহলে এখানেও 8। তাহলে এই যে 3টে স্পিসিস আমরা দেখালাম, এই 3টে স্পিসিসের নাম্বার অফ নিউট্রন কিন্তু সেম। তাহলে এরা 3জন একে অপরের কি আইসোটোন। তাহলে আইসোটোন হচ্ছে সেম নাম্বার অফ নিউট্রন যারা যারা থাকবে তারা একে অপরের কী হবে? আইসোটোন হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আইসোডায়াফার্স। আচ্ছা, আইসোডায়াফার্সটা কি? আইসোডায়াফার্স হচ্ছে যাদের স্পিসিস, যে স্পিসিসগুলো আমরা নিয়ে আলোচনা করব সেই স্পিসিসগুলোর মধ্যে n-p ভ্যালু, যেটা এই নিউটন মাইনাস প্রোটন ভ্যালুটা কী হবে? সেম হবে। তাহলে যাদের মধ্যে নিউটন মাইনাস প্রোটন এই ডিফারেন্সটা সেম, কিন্তু সেটা 0 হওয়া চলবে না, নট ইকুয়াল টু 0 হতে হবে, আদার দেন 0 হতে হবে, কোনো একটা ভ্যালু থাকতে হবে, তাহলে সেটাকে বলা হবে কি আইসোডায়াফার্স। তাহলে সেক্ষেত্রে সেম নাম্বার অফ নিউটন মাইনাস প্রোটন, নিউটন মাইনাস পি প্রোটন, বাট n-p কখনোই 0 হওয়া চলবে না। তাহলে এটা কিন্তু মানতে হবে, 0 হলে হবে না। তাহলে এরকম কি আছে? ধরো মনে করো আইসোডায়াফারের মধ্যে ধরো মনে করো 5 বোরন 11 আর 6C13, এই দুজন আইসোডায়াফার হচ্ছে কিনা দেখো। আইসোডায়াফার n-p, এখানে n কত আগে দেখে নিই আর p কত আগে দেখে নিই। তাহলে n তুমি ক্যাপিটাল দিতে পারো বা স্মল দিতে পারো, n-p। তাহলে n কটা, p কটা? n হচ্ছে এখানে 11 মাইনাস 5, বা পিটা দিকে নিয়ে গিয়ে 5, এখানে হচ্ছে 6 হচ্ছে প্রোটন। আচ্ছা, এবার দেখো এর নিউটন কত? 11 মাইনাস 5, তাহলে কত হচ্ছে? 6। এখানে কত? 6 আর 13 ডিফারেন্স, এখানে তাহলে সেটা বেরোবে। তাহলে কত?
সরি 7, ঠিক আছে। তাহলে এটা হলো, তাহলে এবার দেখো, তাহলে এখানে দেখো এর বার করতে কি হবে, n মাইনাস পি, তাহলে n মাইনাস পি হচ্ছে 6 মাইনাস 5 ইকুয়াল টু 1, এখানে হচ্ছে 7 মাইনাস 6 ইকুয়াল টু 1, তাহলে দুজনের কিন্তু n মাইনাস পিটা কিন্তু সেম এলো। তাহলে n মাইনাস পি যদি সেম আসে তাহলে তাদের কী বলবো, একে অপরকে আইসো ডায়াফার। তাহলে এইভাবে আমরা চেক করতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু জিরো হওয়া চলবে না, ঠিক আছে, জিরো হওয়া চলবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে আইসো স্টার্স। আইসো স্টার্স কারা, আইসো স্টার্স হচ্ছে এখানে দুটো জিনিস হোল্ড করতে হবে একসঙ্গে, সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন সেম হতে হবে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন সেম হলে তো আইসো ইলেকট্রনিক হয়ে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে অ্যাডিশনালি আরেকটা জিনিস স্যাটিসফাই করবে, তবে তাকে আইসো স্টার্স বলবো। সেটা কি, তাই যে স্পিসিসটা থাকবে সেখানে প্রথমত হচ্ছে অ্যাটমের সংখ্যা সমান হতে হবে। তার মানে কি, যদি মনো অ্যাটমিক হয় তাহলে মনো অ্যাটমিক, বা মাল্টি অ্যাটমিক যদি হয় মানে মূলক যারা আর কি, হ্যাঁ, তাদের ধরো মনে করো CO3, তাহলে সেখানে 4টে অ্যাটম রয়েছে, হ্যাঁ, NO3 4টে অ্যাটম রয়েছে, CO2 3টে অ্যাটম রয়েছে। এই যে নাম্বার অফ অ্যাটম যদি গুনি, তাহলে সেই দুটো স্পিসিসের মধ্যে নাম্বার অফ অ্যাটমও সেম হতে হবে। তাহলে নাম্বার অফ অ্যাটমও সেম হবে, আবার নাম্বার অফ ইলেকট্রনও সেম হবে। তাহলে এই দুটো জিনিস একসঙ্গে যদি স্যাটিসফাই করে তাহলে তাকে আইসো স্টার্স বলবো। কিন্তু যদি আমাকে একটা শুধু নাম্বার অফ ইলেকট্রন স্যাটিসফাই করছে তাহলে তাকে আমরা কী বলবো, আইসো ইলেকট্রনিক। তাহলে এটা পলিঅ্যাটমিক স্পিসিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাই না। তাহলে এখানে কি বলবো, সেম নাম্বার অফ অ্যাটমস as well as same number of electron, ঠিক আছে। তাহলে তাদেরকে আমরা কি বলবো, আইসো স্টার্স। তাহলে তার এক্সাম্পল দেখো, এক্সাম্পল যদি আমি লিখি CO2 N2O CO N2, ঠিক আছে। এবার এদের মধ্যে কারা কারা আইসো স্টার্স দেখো, দেখো এখানে নাম্বার অফ ইলেকট্রন আগে কাউন্ট করতে হবে। আমরা একটু আগে ক্যালকুলেট করেছি নাম্বার অফ ইলেকট্রন এখানে কটা, আচ্ছা নাম্বার অফ ইলেকট্রন আছে এখানে প্রথমত হচ্ছে 22টা, আমরা ক্যালকুলেট করেছি। আচ্ছা N2ওতে নাম্বার অফ ইলেকট্রন কটা, নাইট্রোজেন, নাইট্রোজেন ইলেকট্রন কটা, অ্যাটমিক নাম্বার 7, তাহলে 7টা ইলেকট্রন, আর অক্সিজেন 8, তাহলে 7 দোকানে 14 আর 8-এ 22, তাহলে ইলেকট্রন মিলে গেল। আচ্ছা সিওতে নাম্বার অফ ইলেকট্রন কটা, কার্বন হচ্ছে 6 আর অক্সিজেন হচ্ছে 8, 8 আর 6 14টা ইলেকট্রন। নাইট্রোজেনে কটা, 7 7 14টা। তারপরে দেখো ইলেকট্রনের যদি গুণি তাহলে এরা দুজন হচ্ছে একে অপরের আইসো ইলেকট্রনিক হয়ে যাচ্ছে, এরা একে অপরের আইসো ইলেকট্রনিক হচ্ছে। এবার দেখো এখানে অ্যাটম গুণো, তাহলে নাম্বার অফ অ্যাটম যদি আমি কাউন্ট করি তাহলে এখানে নাম্বার অফ অ্যাটম হচ্ছে 3টে, এখানে নাম্বার অফ অ্যাটম দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন 3টে, এখানে নাম্বার অফ অ্যাটম CO দুটো, এখানে নাইট্রোজেন দুটো। তাহলে দেখো এইখানে আমরা যদি খেয়াল করি তাহলে এই দুটো স্পিসের মধ্যে নাম্বার অফ অ্যাটম এবং নাম্বার অফ ইলেকট্রন দুটোই ম্যাচ করে যাচ্ছে, তাহলে এরা দুজন হচ্ছে আইসো স্টার্স, ঠিক আছে। আবার এই দুটো স্পিসের মধ্যে নাম্বার অফ অ্যাটম নাম্বার অফ ইলেকট্রন মিলে যাচ্ছে, তাহলে এরা দুজন হচ্ছে আইসো স্টার্স। কিন্তু এরা একে অপরের আইসো স্টার্স নয়, মানে এরা দুজনে আইসো স্টার্স কখনোই হবে না। কিন্তু এই প্রথম CO2 এবং N2O এরা দুজন হচ্ছে আইসো স্টার, মানে CO2 অ্যান্ড N2O, আবার এখানে CO অ্যান্ড N2, তাহলে এরা দুজন দুজন করে এরা একে অপরের আইসো স্টার্স, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে ফান্ডামেন্টাল আমরা কিছু টার্ম জেনে নিলাম, সেই টার্মগুলো আমাদের বিভিন্ন সময় কাজে লাগে। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে অনেক সময় যে আইসো নিচের কোনগুলো আইসো স্টার্স, বা নিচের কোনগুলো আইসোটোন, কোনটা আইসোবার, আইসোডায়াব, এই জিনিসগুলির যে কোশ্চেনগুলো হয় এই কোশ্চেনগুলো আমরা এই জায়গা থেকে সলভ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটা আলোচনা করলাম, তাহলে এখান থেকে আমরা বেশ কিছু ফান্ডামেন্টাল জিনিসপত্র আলোচনা করলাম। এরপরে আমরা যেটা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে যে ওই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, মানে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ হয় সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করব। সেখানে ল্যামডা কাকে বলে, ফ্রিকোয়েন্সি কাকে বলে, হ্যাঁ, ওয়েভ নাম্বার কাকে বলে, হ্যাঁ, এই জিনিসগুলো অ্যামপ্লিটিউড কাকে বলে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং সেখান থেকে তারপরে আস্তে আস্তে আমরা বোর অ্যাটমিক মডেলে ঢুকবো, এবং সেখানে ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক আমরা পড়বো যেখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন আসে, সেই বোর অ্যাটমিক মডেলটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি।
ধন্যবাদ।